ছেলেটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জফর ভাই, আশা করি আপনি ভালো আছেন। আশা করি ভৌতিক দুনিয়ার সকল লিসনার্স ভালো আছেন। আমি নাহিদ সরকার নতুন একটি স্টোরি কালেক্ট করে নিয়ে এসেছি ভৌতিক দুনিয়ার জন্য। এই ঘটনার নাম পিশাচ। তবে আসুন দেরি না করে শুরু করি আজকের পিশাচ গল্পটি। রাতের খাবার সেরে সবে মাত্র শোবার ঘরে ঢুকে বিশ্রাম করতে যাব, এমন সময় আমার 5 নাতি নাতনি পল্টু বল্টু মন্টু ছায়া আর মায়া এসে আমার ঘরে হাজির। ওদের আবদার আমার এখন গল্প শোনাতে হবে, তারপর ভূতের গল্প। আমি রামরতন দে, অবসরপ্রাপ্ত এক শিক্ষক। পল্টু বলে উঠল, দাদু তুমি বলেছিলে আমাদের পরীক্ষা শেষ হলে আমাদেরকে গল্প শোনাবে। ওর কথা শুনে সবাই আরো চেপে ধরল। বুঝলাম যে আজ ওদের হাত থেকে আমার রক্ষা নেই। মায়া আর মিন্টু বলল, দাদু শীতের রাতে ভূতের গল্প শোনার মজাই আলাদা। এই বলে সকলে মিলে আমার বিছানায় উঠে লেপ গায়ে দিয়ে বসে পড়ল। কাগত আমিও বিছানা উঠে বসলাম। বল্টুকে ছায়া বলল, ভাই লণ্ঠনের আলোটা একটু কমিয়ে দে না। বল্টু অনেকটা বাধ্য ছেলের মতো আলোটা কমিয়ে দিয়ে বিছানায় উঠে বসলো। বাইরে ঝাঁকিয়ে শীত পড়েছে, ঘরেও আলো কম। ভূতের গল্পর জন্য একটা আদর্শ পরিবেশ এখন। সবাই এখন আমার বুকের দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, মানুষের জীবনে এমন 2-1টা ঘটনা ঘটে যেগুলো সারা জীবনের জন্য দাগ কেটে যায়। আজ সেরকমই একটা ঘটনা তোমাদেরকে বলবো। হঠাৎ মিন্টু বলে উঠল, কি ঘটনা দাদু ভাই? সবাই মিলে মিন্টুকে বগা দিয়ে চুপ করতে বলে। আমি তখন বলতে লাগলাম, সে সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভাবছিলাম যে ছুটিতে কোথায় যাব বেড়াতে। এমন সময় আমার বন্ধু সন্দীপ বলে উঠল, এই চল না আমার মা বাড়ি ঝান্টি পাহাড় থেকে বেরিয়ে আসি চল। ঝান্টি পাহাড় জায়গাটা বেশ সুন্দর, মনোরম পরিবেশ। পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, প্রায় 50টি পরিবারের বসবাস করে সেখানে। সন্দীপ মামাদের ওখানে কাঠ চোরাই করার মিল আছে এবং কাঠের আসবাবপত্রের ব্যবসা রয়েছে। বেশ অবস্থা সম্পূর্ণ মানুষ। সন্দীপের প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম, কিন্তু বাড়িতে রাজি করাবো কি করে? সন্দীপকে বলতে ও বলে উঠলো, আর চিন্তা করিস না, আমার বাবাকে পাঠাবো না, তোর বাড়ি কাকুর সঙ্গে কথা বলে নেবে। সন্ধ্যায় সন্দীপের কথা মতো ওর বাবা এসে আমাদের ঘুরতে যাওয়ার ব্যবস্থা পাকাপাকি করে দিল। মা আমাকে এসে বলল, তোর বাবা অনুমতি দিয়েছেন, ওখানে গিয়ে আমার কোনো কাণ্ড বাঁধিও না কিন্তু, ঠিক আছে? আমি মাথা নেড়ে সম্মতি সুযোগ ইঙ্গিত দিলাম। আর পরের দিন সকালে বাবা ট্রেনের 2টি টিকিট কেটে নিয়ে আসলো। ওই দিন রাত 11:20 ট্রেন। গোজ গাছ করে রাতের খাবার সেরে আমাদের বাড়ির লোক আমাদের নিয়ে স্টেশনে হাজির হলো। এত রাতে খুব একটা লোকজন নেই স্টেশনে। যাদের দেখা যাচ্ছে তারা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে। স্টেশনে গিয়ে জানতে পারলাম যে আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। কারণটা সঠিক জানা গেল না। ট্রেন লেট শুনে আমাদের মনটা বেশ খারাপ হয়ে গেল। মা বাবাকে বলল, যাত্রার শুরুতে যে বাধা পড়ে গেল। বাবা মাকে ধমকে সরে বলল, আরে ছাড়ো তো, তোমার এসব কুসংস্কার। মা চুপ করে গেল বটে, কিন্তু মায়ের মনে এক প্রকার খটকা লেগেই থাকলো। মা মাকে ডাক দিয়ে একটু আলাদা করে বলল, শোন বাবা, কোনো বিপদে পড়লে মনে প্রাণে ঠাকুরদার নাম করবি, দেখবি সব বিপদ কেটে যাবে। 2 ঘন্টা পর ট্রেন যেগুলো স্টেশনে। সবাই আমাদের ব্যাগপত্র নিয়ে ট্রেনে উঠিয়ে দিল। সবাইকে বিদায় জানিয়ে আমরা অবশেষে ট্রেনে চেপে বসলাম।
একটু পরে ট্রেন ছেড়ে দিল। রাত অনেক হয়েছিল, তাই আমরা ঠাকুরের নাম নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে মানুষের কোলাহলে ঘুম ভেঙে গেল। দেখলাম 10টা বেজে গেছে। 10টা। সন্দীপ তখনও ঘুমাচ্ছে। ওকে উঠিয়ে দুজনে বুক ধরে নিলাম। দুজনে চা কিনলাম। একেবারে চা খেতে খেতে সন্দীপকে জিজ্ঞেস করলাম, কিরে আমরা পৌঁছাবো কটায়? সন্দীপ উত্তর দিল, তা প্রায় রাত 8টা বাজবে। আমরা ট্রেন থেকে বাইরের যে দৃশ্যটা উপভোগ করছি। মাঝে মাঝে একবার টিটি এসে টিকিট চেক করে গেছেন। কখন যে সময় গেলেছে বুঝতেই পারিনি। দুপুরের খাবার সেরে আমরা আবারও বাইরের দৃশ্য দেখতে লাগলাম। দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। এখন বাইরে প্রচন্ড অন্ধকার। অন্ধকারে জোনাকি পোকাগুলোকে দেখতে খুব সুন্দর লাগছিল। ঘড়িতে রাত তখন 7:30 হবে। হঠাৎ ট্রেন থেমে গেল। আমি তো অবাক। আমি তো ভাবলাম পৌঁছে গেছি, কিন্তু স্টেশনে তো কোনো আলো দেখতে পাচ্ছি না। দরজাটা খুলে দেখি জঙ্গলের মাঝে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সবাই তো একেবারে চিন্তায় পড়ে গেল। শেষে খবর পাওয়া গেল যে সামনের ব্রিজ ভেঙেছে। সন্দীপ বলল, কপালটা খারাপ বুঝলি, ব্রিজটা পার হলেই তো স্টেশন। আমি তখন বললাম, চল না নেমে দেখি ব্রিজটা কোনোভাবে পার করা যায় কিনা। ও তখন বললো, খেপেছিস নাকি? হ্যাঁ, বাইরে এত অন্ধকার আর ঘন জঙ্গল, চুপচাপ বসে থাক। হঠাৎ করে দেখি কতগুলো বসানের আলো দেখা যাচ্ছে। ওদের ডাকাত ভেবে ট্রেনের সব যাত্রী ট্রেনের জানালার দরজা সব কিছু বন্ধ করে দিল। একটু পরে লোকগুলো ট্রেনের কাছে এসে বলছে, বাবু আপনারা ভয় পাবেন না, আমরা এখানকার স্থানীয় মানুষ। সামনের ব্রিজ ভেঙে গেছে, আর ট্রেন আগাবো না। আমরা আপনাদের স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি, কেমন? ওই ভিড়ের মধ্যে সন্দীপ একটা মুখ চিনতে পারল। সন্দীপ তাড়াহুড়ো করে ট্রেন দরজার সামনে এসে চিৎকার করে ডাকলো, নরহরি কাকা, ও নরহরি কাকা। ওখান থেকে উত্তর হলো, দাদা বাবু আপনাদের নিতেই তো আসেছি। নরহরি কাকা হলো সন্দীপের মামা বাড়ি থেকে অনেক পুরনো ভৃত্য। তো যাই হোক, আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম আর কি। আমরা দুজনেই তাড়াতাড়ি করে আমাদের ব্যাগপত্র নিয়ে নেমে পড়লাম। অন্য যাত্রীরাও ট্রেন থেকে নেমে ওই লোকগুলোর সাথে কথা বলছে। আমি চলতে চলতে একবার সন্দীপকে বললাম, দেখ ওই নরহরি কাকার চোখ দুটো কেমন যে লাল হয়ে আছে না? হ্যাঁ। সন্দীপ হেসে উত্তর দিল, আরে ও কিছু না, আসলে সন্দেহ বললে নরহরি কাকা একটু নেশা করে আর কি, এই জন্য লাল হয়ে গেছে। ছোটবেলা থেকে সন্দীপের মামা বাড়িতে বেড়াতে গেলে নরহরি কাকার নিউটা হয়ে থাকতো। উনি খুব ভালোবাসতেন সন্দীপকে। নরহরি কাকার পরিবার বলতে সন্দীপের মামা বাড়ি বিয়ে তা করেননি, তাই সন্দীপ এলে উনি সারাদিন সন্দীপকে নিয়ে সময় কাটাতেন। সন্দীপের জন্য কুল এনে বলতেন, নেওয়া তোর জন্য বগরাই আনা শেখা। তিনি যেখানে যেতেন সন্দীপের জন্য কিছু না নিয়ে আসতেন না। ওনার ভাষায় যেমন একটা আলাদা, ওনার খাওয়া সেরকম আলাদা। পান্তা ভাতে লাল চা ঢেলে খেতেন। খেতে খেতে আবার বলতেন, অমৃত খাইছি। এক হাতে আমাদের ব্যাগপত্র আর অন্য হাতে মশাল নিয়ে নরহরি কাকা হেঁটে চলেছেন। তার পেছন পেছন আমরাও হাঁটতে হাঁটতে মশাল নিয়ে চলছি। আমি একটা সময় লক্ষ্য করলাম নরহরি কাকা মাঝে মাঝে যেন কেমন যেন আবছা আবছা হয়ে যাচ্ছে। জানি করে শরীরটা যে ক্লান্ত, ঘুমের চোখে হয়তো এরকম দেখছি। এসব ভাবতে ভাবতে চলছি, হঠাৎ করে দেখলাম নরহরি কাকা কোথায় যেন ওদা হয়ে গেল। আমরা দুজনেই একসাথে চমকে উঠলাম, হলো না কিনা। তারপর নরহরি কাকার ডাকে আমাদের সম্মিলিত ফিরলাম। দেখলাম নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আমাদেরকে ডাকছে। মশালের আলোয় যা বুঝলাম রাস্তা থেকে নদী পার করাটা বেশ খারাপ হয়ে নিচের দিকে নেমে গেছে। কোনো রকমে আমরা পারে নেমে এলাম। সন্দীপ জিজ্ঞেস করলো, আমরা নদী পার হবো কি করে? কেন বাবু, আপনারা আমার পিঠে সরে বসবেন, আমি সাঁতরে নদী পার করে দেবো না। এই কথা শুনে আমরা একজন আরেকজনের বুকের দিকে তাকিয়ে থাকি। নরহরি কাকা যে ভালো সাঁতার জানে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাই বলে দুজনকে পিঠে নিয়ে এত বড় নদী এই বয়সে পার করতে পারবে? কিন্তু এই মুহূর্তে কোনো উপায় তো নেই।
নরহরি কাকা বলল, বাবু আপনার ব্যাগগুলো মাথায় নিয়ে আমি যখন বলবো আমার পিঠে সরে বসবেন, কেমন? অগত্যা আমরা ব্যাগ মাথা নিয়ে যেই নরহরি কাকার পিঠে উঠে বসলাম, অমনি বুকটা রীতিমতো শুরু উঠলো। এ কি, নরহরি কাকার শরীরটা বরফের মতো ঠান্ডা, আর পিঠটা যেন ঢেকির মতো হয়ে গেছে। সন্দীপ কিছু বুঝতে পারলো কিনা জানি না, কিন্তু আমি ওর কথা না বাড়িয়ে তাতে দাঁত চেপে বসে গেলাম। মনে মনে ভাবছি, আর যাই হোক, এটা মানুষ নয়। যাই হোক, নদী পার হয়ে আমরা পাড়ে উঠে বসলাম, কিন্তু নরহরি কাকা কোথায়? তাকে তো কোথাও দেখছি না। সন্দীপ ডাকছে, জোরে জোরে ডাকছে, তবু কোনো পাত্তা নেই। হঠাৎ দূর থেকে একটা শিয়াল দেখে উঠলো। আমাদের বেশ ভয় পেতে লাগলাম। বর্ষার আলো নিবু নিবু হয়ে গেছে। অবস্থা যা ঠাউর করতে পারলাম, আমরা এখন শ্মশানে দাঁড়িয়ে আছি। চারিদিকে ছাওয়ের উঁচু উঁচু ঢিপি আছে, পোড়া কাঠ, লেপ, ভাঙা হাড়ি ছড়া সর্বত্র চারিদিকে। সব দেখে এই শীতের রাতেও আমরা সন্দীপের শরীর থেকে দর দর করে ঘাম পড়ছে। সন্দীপ তার নরহরি কাকাকে ডাকতে ডাকতে কেঁদেই ফেললো একেবারে। হঠাৎ করে ব্রিজের পিলারের পেছন থেকে একটা কেমন যেন আওয়াজ ভেসে আসলো। আস্তে আস্তে আমরা এগিয়ে গিয়ে যা দেখতে পেলাম, সেটা মনে পড়লে আজও কাশি উড়ে ওঠে। আমরা দেখলাম নরহরি কাকা দৈত্যের মতো আকৃতি নিয়ে ব্রিজের উপর বসে আছে। ওর পা গুলো নদীর ভেতরে। ওই বাবারে বাবা, গা লোম দাঁড়িয়ে গেল ঘরে। চোখ দিয়ে আগুন বেরিয়ে আসছে তার। নদী থেকে কাঁচা মাছ ধরে ধরে খাচ্ছে, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমাদের দিকে তাকে হাসছে আর বলছে, দেখেছ বাবু, দেখেছ, আসো একটু খেয়ে নি। এইসব দেখে আমরা দুজনে রীতিমতো জ্ঞান হারিয়ে ফেললাম। আর যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম আমরা সন্দীপের মামার বাড়িতে। মামা বলল, কয়েকজন লোক তোদের নদী পার থেকে উদ্ধার করে খবর দিয়ে এখানে নিয়ে এসেছে। এবার বলতো কি হয়েছিল? এক মুহূর্তের মধ্যে গত রাতের বিভীষিকাময় মুহূর্ত বিদ্যুতের মতো ঝলকানি দিয়ে যায়। সব কিছু শোনার পর মামা বাবু বললেন, 1 সপ্তাহ আগে নড়িহর মাছ ধরতে গিয়ে ওই ব্রিজের নিচে ডুবে মারা যায়। তবে এখন উঠতেও পাওয়া যায়নি। নরহরি কাকার মৃত্যুর সংবাদ শুনে সন্দীপ রীতিমতো হতভম্ব হয়ে গেল। খুব কষ্ট পেল, কাঁদল। দুঃখ আমারও হলো। ভয় আর দুঃখ কাটাতেই 2 দিন কেটে গেল। 3 দিনের দিন সন্দীপের গা কেঁপে রীতিমতো ভীষণ জ্বর আসলো। ডাক্তারবাবু এসে সন্দীপকে দেখে ওষুধ দিয়ে গেলেন। 2 দিন ওষুধ খাওয়ার পরেও খুব একটা পরিবর্তন হলো না। সবাই তখন আমরা বেশ চিন্তায় পড়ে গেলাম। সন্দীপের দিদা বলল, সেদিনের ঘটনার পর থেকে তার এই অবস্থা। তখন মালা বলল, আপনি ঠিকই বলেছেন কর্তামা। মালা সন্দীপের মামার বাড়িতে কাজ করে। মালা বলল, আমাদের গ্রামে একজন ভালো ওঝা আছে, কালকে ওনাকে আসতে বলবো। মামা শুনে বলল, রাত তোদের ওঝা, ওসব বুঝুগে, বুঝলে? ওঝার ব্যাপারটা আর এগোলো না। পরের দিন সন্দীপের জ্বরটা সেরে গেল। ওকে দেখে মনেই হচ্ছে না যে এতদিন অসুস্থ ছিল। তো যাই হোক, আমরা সবাই মোটামুটি স্তম্ভিত হয়ে গেছি আর স্বস্তির নিঃশ্বাস নিলাম। সন্দীপ সুস্থ হওয়ার পর একদিন ওর দিদা এবং মামি আমাদের জন্য কিছু ভালো মন্দ রান্না করলো। খেতে খেতে আমি দিদাকে বললাম, রান্নাটা দারুণ হয়েছে। দিদা বলল, তোর ভালো লেগেছে? খা বাবা, পেট পুড়ে খা। হঠাৎ আমার চোখ চলে যায় সন্দীপের মামির দিকে। দেখি মামি চোখ বড় বড় করে সন্দীপের খাওয়া দেখছে। আমিও রীতিমতো চমকে উঠি ওর খাওয়া দেখে। প্রায় 10 জনের খাওয়া ও একাই অনায়াসে খেয়ে ফেলল। আর একটা জিনিস, ওর মামার কাছে রীতিমতো লাল চা চাইছে। লাল চা দিয়ে আরো কতগুলো ভাত রীতিমতো মেখে খেয়েছে। এসব দেখে আমাদের চোখ রীতিমতো চরক গাছ একেবারে। ও খাওয়া দাওয়া করে চুপচাপ করে ঘরে চলে গেল। দিদা মাথায় হাত দিয়ে বলছে, হে ভগবান, কি হলো আমার নাতির? কি করবো কিছুই বুঝতে পারতাছি না। আমিও আস্তে আস্তে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আজকে ঘুমানোর সময় সন্দীপ কোনো কথা বললো না। ভাবলাম হয়তো বা ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। একটু পরে আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি তা জানি না।
হঠাৎ একটা চাপা কান্নার আওয়াজ আমার ঘুমটা ভেঙে গেল। ভাবলাম সন্দীপ হয়তো কাঁদছে। ওকে শান্ত করতে গিয়ে দেখলাম ও বিছানায় নেই। আমি একবার ডাক দিলাম, সন্দীপ, হ্যাঁ সন্দীপ। আমার আওয়াজ শুনে কান্না থেমে গেল। একটু পরে আবারও সেই কান্না। এবার বিছানায় উঠে বসলাম। ঘুমের চোখে আর ঘরের হালকা আলোতে যা দেখলাম আমার কাঁটা দিয়ে উঠলো। শেষ দাঁড়াতে রীতিমতো ঠান্ডা স্রোত বয়ে গেল। হাত পা কাঁপছে, গলা দিয়ে আওয়াজ আর বেরোচ্ছে না। দেখলাম সন্দীপ ঘরের দেওয়ালে হামাগুড়ি দিয়ে চলে বেড়াচ্ছে। পুরোটা সম্পূর্ণ উল্টো। ওরে বাবারে বাবা, তাকিয়ে আছে বিকট ভাবে আমার দিকে, তাকিয়ে হাসছে। ওর চোখে রক্ত চড়ছে, রক্ত। শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা চিৎকার করে বিছানা থেকে নেমে দরজা খুলে রীতিমতো বাড়িয়ে বেরিয়ে আসি। আমার চিৎকারে সবাই রীতিমতো দৌড়ে চলে আসে। সমস্ত ঘটনা ওদেরকে খুলে বললাম। মামি আর দিদা আমার কথায় বিশ্বাস করলেও মামা বিশ্বাস করলেন না। মামা বাবু দৌড়ে ঘরে ঢুকেন, তারপর আমাকে ডাক দেন। আমি তো কিছুতেই ঢুকতে চাইনি, তবু সাহস করে ঢুকে দেখি সন্দীপ দিব্যি ঘুমাচ্ছে। ওমা, নাম কাকে দেখলাম? মামা বাবু বললেন, আরে চিন্তা করুন, এসব তো ওর স্বপ্ন দেখেছিল হয়তো বা। সবাই চলে যাওয়ার পর আমি ভাবছি, আসলে কি আমি স্বপ্ন দেখেছি? এতটা ভুল কি আমার হবে? এই সমস্ত চিন্তা ভাবনা চলছিল। এমন সময় হঠাৎ দেখি সন্দীপ বিছানার শোয়া অবস্থা থেকে দাঁড়িয়ে পড়ল। চোখ সমস্ত চিন্তা ভাবনা চলছিল, এমন সময় হঠাৎ সন্দীপ বিছানায় শোয়া থেকে দাঁড়িয়ে পড়ল। চোখগুলো দিয়ে রীতিমতো আগুন বেরোচ্ছে, আগুন। মুখে একটা বিকৃত হাসি। ওরে বাবারে বাবা, কি বিকৃত সে হাসি! আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। বুঝে ওঠার আগে ও আমার বুকের উপরে চেপে বসলো। আমায় বলল, এই ব্যাপারে যদি কোনোদিন কাউকে বলিস, তোর থার বোটকে তোকে চিবিয়ে খাবো। কেউ কোনোদিন তোকে খোঁজো পাবে না, মাথায় রাখিস। এই বলে আবারও আগের মতো করে ঘুমিয়ে পড়ল। আমি বুঝতে পারছি না হচ্ছেটা কি সব আমার সাথে। মনে হচ্ছে যেন পুরো দুঃস্বপ্নের মধ্যে রয়েছে আমি। বাড়ির কথা, মায়ের কথা খুব মনে পড়ছিল। মনে মনে স্থির করে ফেললাম যে কাল সকাল হলেই ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, আমি আর ঝামেলার মধ্যে নেই বাবা। শেষে বিদেশে বইয়া একেবারে ভূতের হাতে প্রাণ দিব নাকি? পরবর্তী আবার ভাবলাম, নিজের বন্ধুকে বিপদে ফেলে রাখা কি উচিত হবে? সন্দীপকে সুস্থ করে তো আমি বাড়ি ফিরবো। রাতে আর বিশেষ একটা ঘুম হয়নি। সকাল উঠে দেখলাম সন্দীপ স্বাভাবিকভাবে ঘুমাচ্ছে। আমি চুপচাপ উঠে গিয়ে মুখ ধুয়ে দিদার সাথে দেখা করলাম। সন্দীপের কথা জিজ্ঞেস করতে আমি সব কিছু বললাম। কাল রাতের ঘটনা বললাম। সব শুনে দিদা বলল, সর্বনাশ, এখন কি হবে বাবা? কি করে সন্দীপকে বাঁচাই? দিদাকে বললাম, সন্দীপকে বাঁচাতে চাইলে আমি যা এখন তোমাকে বললাম সেগুলো ওর সামনে উচ্চারণ করবে না তুমি। ওর সামনে এমন ভাবে থাকবে যেন কিছুই হয়নি। তোমরা কিছু জানো না। দিদা তখন বলল, তাই হবে বাবা, তাই হবে। আমি আরো বললাম, একটু পরে আমি মালাদি নিয়ে ওই ওঝার কাছে যাব, কেমন? আর সন্দীপ উঠলে তোমরা ওকে কোনোভাবে ব্যস্ত রাখবে, ও যেন জানতে না পারে আমি কোথায় আছি। দিদা তখন বলল, তোরা আমরা এদিকে সামনে নেব। মালাদি আমাকে সোজা নিয়ে গেল সে ওঝার বাড়িতে, বুঝলে। ঘরে ঢুকে দেখি উনি ধ্যান মগ্ন বসে আছেন। আমরা ঘরে ঢুকতে উনি চোখ বন্ধ অবস্থায় বললেন, এসো এসো, আমি তোমাদের আশাতেই বসেছিলাম। তোমার বন্ধুর খুব বিপদ, আর 3 দিনের মধ্যেই তার মৃত্যু হবে। ওর কথা শুনে আমি যেন আকাশ থেকে বললাম। বালাদি তো একেবারে কান্নার রোল ছেড়ে দিল একেবারে। কোন রকমের নিজের সামনে ওনাকে জিজ্ঞেস করলাম, বা কোনো উপায় বলে দিন কি করে আমার বন্ধুকে বাঁচাবো? উনি তখন বললেন, নারহরি তোমার বন্ধুকে নিজে হাতে নিয়ে যেতে আসেছে, বুঝতে পেরেছ? ওর হাত থেকে রেহাই পাওয়া মুশকিল। বললাম, যত কঠিন হোক না কেন নিজের জীবন দিয়ে হলো সন্দীপকে বাঁচাবো, আপনি উপায় বলে দিন না। ওঝা তখন বলল, হ্যাঁ, কাল বাদে পরশু ঘোর অমাবস্যা, বধূদের জন্য প্রশস্ত তিথি।
সেদিন রাতে তোমাকে একাই সেখানে যেতে হবে। সেখানে প্রথম তোমাদের সাথে দুর্ঘটনা ঘটেছিল, যেহেতু নরহরি সেখানে ডুবে মারা গিয়েছিল। আমার মন্ত্রপরে নদীতে কিছুক্ষণের জন্য ভেসে উঠবে নরহরি লাশ। সেই লাশটিকে নিয়ে সেই চিতায় দাহ করলে নরহরির আত্মাকে এই জগৎ থেকে ছেড়ে যেতেই হবে, আর তোমার বন্ধু বেঁচে যাবে। কিন্তু মনে রেখো, এগুলো শুনতে যতটা সহজ মনে হচ্ছে না, ততটা কিন্তু সহজ নয়। তোমার প্রাণীর সংশয় হতে পারে। আমি তখন বললাম, এত কিছু দেখার পর ভয়টা কেটে গেছে। আমি শেষ দেখেছি, আর বুঝতে পেরেছেন? আমার চেষ্টা আমি করে যাব। বাড়ি ফিরে দেখি সন্দীপ খাওয়া সেরে বিশ্রাম নিচ্ছে। আমি গিয়ে সন্দীপকে জড়িয়ে ধরলাম। কেমন যেন নিতর হয়ে আছে। বুঝলাম নরহরি ওর ভেতরে এখন নেই। ওকে দেখে আমার চোখ থেকে রীতিমতো জল পড়ছিল, খুব কান্না পাচ্ছিল। কিন্তু নিজেকে বললাম, এটা কান্নার সময় নয়, নিজেকে শক্ত করতে হবে। দিদা এসে আমাকে খেতে ডাকলো। আমি খেতে খেতে সব বললাম। আমার কথা শুনে সবার চোখ আর মুখে আতঙ্কের ছাপ পড়ে গেল। ওদের ভরসা দিয়ে বললাম, সব ঠিক হয়ে যাবে। মা বাবু তো কিছুতেই আমাকে একা যেতে দেবেন না। উনি বললেন, তোর কিছু হয়ে গেলে তোর বাড়ির লোককে কি জবাব দেবো বলতো? আমি তোকে একা একা যাওয়ার অনুমতি দিতে পারবো না। আমি বললাম, এখানে আসার আগে কাকিমা মানে সন্দীপের মা আমার হাত ধরে বলেছিল সন্দীপের খেয়াল রাখার জন্য। এখন আমি যদি সন্দীপকে সুস্থ করে না নিয়ে যাই, তবে কাকিমাকে কি জবাব দেব আমি? এই শুনে মা বাবু আমাকে আর বাধা দিলেন না। অবশেষে অবসর দিন সন্ধ্যায় ওঝা আসলেন বাড়িতে। এসে বললেন, সন্দীপকে ঘরে বিছানায় বেঁধে রেখে ওই ঘরে যজ্ঞ করব। আর তিনি আরো বললেন, আপনারা সবাই সেখানে বসে প্রার্থনা করবেন। ওঝা আমাকে বললেন, আমি আগেই থেকেই শ্মশানে চিতা সাজিয়ে রেখেছি, বুঝলে, আর আগুন ধরানোর সরঞ্জাম রেখে দিয়েছি। তোমাদের কোনো সমস্যা হবে না। আর এই নাও গঙ্গা জল, তোমার কাছে রাখতে পারি। আমি সবাইকে প্রণাম করে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমার সব ভয় কেটে গেছে। নরহরির উপরে খুব রাগ হচ্ছিল। আমার বোন তোকে কেড়ে নিতে এসেছিস, দেখি তোর কত ক্ষমতা হয়েছে, দেখি তোর ক্ষমতা বেশি নাকি ভগবানের ক্ষমতা বেশি। এই বলতে বলতে মশালটা নিয়ে শ্মশানের দিকে উপস্থিত হলাম। এসে দেখলাম চিতা একেবারে ভেঙে রয়েছে। বুঝলাম এটা নরহরি কাজ। আমি আবারও চিতা সাজালাম। হঠাৎ দেখলাম প্রচন্ড ঝড় শুরু হলো। আমি ঠাকুরের নাম নিতে শুরু করলাম। একটু পরে দেখলাম নদীতে খুব শব্দ হচ্ছে। নদীর জলে রীতিমতো উচ্ছ্বাস দিয়ে ভেসে উঠে নরহরির লাশ। আমিও সাথে সাথে নদীতে লাফ দিয়ে লাশটার পাড়ে এনে ওঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছি না। উল্টো আমাকে নদীতে টেনে নামাতে চাইছে। সঙ্গে সঙ্গে লাশের গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। লাশটা নিস্তেজ হয়ে গেল। আমিও তাড়াতাড়ি লাশটাকে চিতার উপরে শুয়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিতে যাব। এমন সময় একটা ঝড়, বড় ঘূর্ণিঝড় আমার আষ্টে পিষ্টে আঁকড়ে ধরল। আমার হাত থেকে বসালটা এবং দেশলাইটা নদীর পাড়ে পড়ে গেল। মুহূর্তের মধ্যে সে ঘূর্ণিঝড় নরহরি বিকট এক বড় মূর্তি ধারণ করলো। হাসতে হাসতে বলল, তোকে বারণ করেছিলাম না, তুই তো শুনলি না। এবার আমি তোকে কাঁচায় খেয়ে ফেলবো। আমি তো গঙ্গা জল ছোটাতে গিয়ে দেখি সেটাও পড়ে গেছে। এবার তো বুঝতে পারলাম আমার মৃত্যু একেবারে আসন্ন। প্রাণপণে ভগবানের নাম নিচ্ছি তো নিচ্ছি। যেই নরহরি তার মুখ ভেতরে পড়তে যাবে আমাকে, এমন সময় খুব জোরে আওয়াজ করে নরহরির চিতার উপরে বাজ পড়ে আগুনটা ধরে গেল। সাথে সাথে আমি ছিটকে রীতিমতো নদীর ধারে পড়ে গেলাম, আর সে বিশাল মূর্তি হওয়ার সাথে মিলে গেল। দাও 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 করে জ্বলছিল নরহরির লাশ। আমি আর পাশে চিৎকার করে কাঁদছি। একটু পরেই ভোরের আলো ফুটে উঠল এবং দেখলাম যে সন্দীপ এবং তার মামা বাড়ির সকলে চলে এসেছে। সবাই এসে আমাকে জড়িয়ে ধরলো। দিদা কাঁদলো আর বলল, তুই পেরেছিস বাবা, আমার সন্দীপকে বাঁচাতে পেরেছিস। মামা বাবু বললেন, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে, বুঝলি, সম্ভব না। অনেক বড় একটা কাজ করলি রে। আজকে সবার চোখে জল, কিন্তু সেটা খুশির। সন্দীপ বলল, আজকে তোর জন্য আমি নতুন জীবন পেলাম রে। আমি বললাম, তোকে এইভাবে চলে যেতে দিতে কি পারে বল? তো কিছুদিন পর
সন্দীপ সুস্থ হয়ে পড়ল। আমরা আমাদের বাড়িতে ফিরে এলাম। গল্পটা শেষ করে যখন নাতি নাতিদের দিকে তাকালাম, তখন দেখলাম সবাই ভয়ে জড়সড় হয়ে গেছে। তারপর ওদেরকে ঘরে শুয়ে এসে সে দিনগুলোর কথা ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। সো জেফরি ভাই, এই ছিল গল্প। আশা করি গল্পটি ভালো লেগেছে। গল্পটির মূল লেখকের নাম সুমিত কুমার দে। যদি ঘটনাটি ভালো লাগে তবে আপনি আপনার মতো করে শেয়ার করবেন ভৌতিক দুনিয়ায়। আশা করি গল্পটি সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিশাচ গল্পটি কেমন হয়েছে। অবশ্যই আপনাদের কাছ থেকে জানতে চাই। এই ছিল গল্প। ইনশাআল্লাহ আপনাদের জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হব। ততদিন মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। জেফরি ভাই ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশকে, এবং আপনাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে মতো বিদায় নিচ্ছি আমি, নাহিদ সরকার। ওয়ালাইকুম আসসালাম নাহিদ সরকার ভাই। হোয়াট এ বিউটিফুল স্টোরি। ওয়াও, অনেকদিন পর একটা পিশাচের গল্প পেলাম আমরা ভৌতিক দুনিয়ায়। দিস ইজ awesome স্টোরি বলতে হবে। দিস ইজ awesome স্টোরি। দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং স্টোরি। অসম্ভব রকম ভালো লেগেছে ভাই। অ্যান্ড আই বিলিভ যে শুধুমাত্র আমার কাছে নয়, সবার কাছে ভালো লেগেছে। দিস ইজ বিউটিফুল বিউটিফুল। ওয়াও, অসম্ভব রকম ভালো ছিল ভাই। অ্যান্ড আই বিলিভ যে এইভাবেই বোধহয় সামনের স্টোরিগুলো আমরা পাবো আপনার মাধ্যমে। সত্যি অসাধারণ অসাধারণ। অ্যান্ড একই সাথে একটা কথা বলবো যে আপনারা এত সুন্দর সুন্দর ঘটনা কালেক্ট করছেন, শুধু চেষ্টা করবেন যে যারা যারা ঘটনা কালেক্ট করছেন যেন স্টোরিগুলো পুরোপুরি হয়। কখনো কখনো আমার কাছে এমন স্টোরি আসে যেগুলো পরিপূর্ণ না। আপনারা চেষ্টা করবেন যে পরিপূর্ণ স্টোরি আমার কাছে পাঠাতে। আমি সবসময় পরিপূর্ণ স্টোরি পড়তে পছন্দ করি এবং সেগুলো শেয়ার করতে পছন্দ করি। মানে বেসিক্যালি পরিপূর্ণ স্টোরির মজাটাই আলাদা। আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা। সো অর্ধেক স্টোরি বা ছোটো স্টোরি কেউ পাঠাবেন না, চেষ্টা করবেন একটু বড় স্টোরি পাঠাতে আর কি। এটা আসলে সুন্দর হয় তখন আর কি। এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের নাহিদ সরকার ভাই। আর আপনার কাছ থেকে আরও অনেক পিশাচের স্টোরি চাই, বিকজ স্টোরিগুলো অনেক সুন্দর ছিল ভাই, বেসিক্যালি অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি দেরি করবো না, চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টোরিতে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, আশা করি ভালো আছেন, ভালোর তলেই আছেন। আমি সুকুমার আজ প্রথমবার ভৌতিক দুনিয়ায় ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি পেয়েছি আমার এক বন্ধুর কাছ থেকে। বন্ধু দুটি ঘটনা কালেক্ট করেছে এবং দুটি ঘটনায় আলাদা আলাদাভাবে আমার কাছে পাঠিয়েছে এবং আমি দুটি ঘটনায় আপনার কাছে পাঠিয়ে দিলাম। আশা করি এই দুটি স্টোরি পরপর শেয়ার করে দেবেন জেফরি ভাই। শুরু করছি আমার ঘটনা। ঘটনাগুলো যদি ভালো লাগে তাহলে আপনি আপনার মতো করে শেয়ার করে দিবেন। প্রথম ঘটনার নাম আধার। আমিরের কথায় কষায় ভ্রুকুটি করে তার দিকে তাকালো। তারপর নিজের পান খাওয়া লালচে দাঁতগুলো বিকশিত করে জবাব দিল, কিসের মাংস দিব জনাব? খাসির মাংস নাকি নাকি মানুষের? কষাই আবারও দাঁত বিকশিত করে হাসলো, পিচিক করে রীতিমতো পানের পিকটা ফেললো। লোকটির মুখ ভর্তি বড় বড় কুটুই বসন্তের দাগ, কপালে একটা কাটা দাগ আছে। বাপরি চুলের লোকটির গলায় স্বর্ণের মোটা চেন, হাতেও স্বর্ণের বালা, আঙুল ভর্তি স্বর্ণের আংটি, পরনে সাদা লুঙ্গি, সাদা স্যান্ডো গেঞ্জি। গেঞ্জির বুকের কাছটায় ছিটকে আসার রক্তের দাগ, তাও দেখতে পানের পিকের মতোই লাগছে। পরনের লুঙ্গিটাও রক্তে ভারী হয়ে গেছে। লোকটার ঠোঁটের কোণ দিয়ে যেন গড়িয়ে রক্তের মতো লাল পানের রস ঝরছে। দৃশ্যটা দেখতে এমনিতেই ভয়ঙ্কর। আরে জানাও, এইগুলো খাসির রক্ত? আপনার বাইন্সের রক্ত ভাই আবার ভয় পাইছে নাকি? ভয় পান না। আমির হঠাৎ করে থতমত খেয়ে কষায়ের গেঞ্জির ওপর থেকে নিজের চোখটা সরিয়ে নেয়। সে অপ্রস্তুত হয়ে বলল, জলদি 1 কেজি হাড় ছাড়া গরুর মাংস দেন না ভাই। আচ্ছা, কারণ একটা কাপ সরওয়াল চা দিবার কই আপনারা কি কন? হ্যাঁ,
না না না, দরকার নেই। তার চেয়ে ভালো আপনি একটু জলদি মাংসটা দেন না। একটু সময় তো লাগবেই জনাব, দেখতে পাইতেছেন আপনার আগে আরো কত মানুষের মাংসের জন্য সিরিয়াল খারাইছি। না নাই। আমির জবাব না দিয়ে একবার নিজের চারপাশে তাকালো। দেখতে পেল অনেক মানুষ দোকানের মাংসের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। তবে তার স্পষ্ট মনে আছে, সে যখন মাংস কিনতে এসেছিল তখন এখানে কেউই ছিল না, একটা কুকুরও ছিল না। হঠাৎ এত মানুষ কোথা থেকে উদয় হলো? আমির বেশ চিন্তায় পড়ে যায়। সবকিছু কেমন যেন রহস্যময় লাগতে থাকে তার কাছে। এই তো কালকে পরিবার সহ আমির এই এলাকায় এসেছে। যে বিল্ডিং এ আমিরের বাসা নিয়েছে তারই নিচে একটা মাংসের দোকান। দোকানের সাইনবোর্ড বড় করে লেখা ছত্তার মাংস ঘর। কাছেই মাংসের দোকান ছিল বলে আমির আর দূরে যায়নি। তবে এই কসাইকে কেমন যেন অদ্ভুত লাগছে। যেমন অদ্ভুত দেখতে তেমনি অদ্ভুত তার কথার ধরন। লোকটাও কেমন যেন গা ছমছমে। একেবারেই পুরনো ধাঁচের দোকান। শিলের মতো করে সাজানো মাংসের দাগ, তাতে ঝুলছে নানা রকমের মাংসের টুকরো। দোকানের ভেতর থেকে কাঁচা মাংস আর রক্তের বিভৎস বিদঘুটে গন্ধ ভেসে আসছে। দেয়ালের এক পাশে ঝুলছে রক্তমাখা ছুরি, বড় বড় চাপাতি আর মাংস কাটার দা। দেয়ালে লেগে আছে কালচে রক্তের দাগ। রক্ত শুকাতে শুকাতে এই বিভৎস অবস্থা হয়েছে। সিমেন্টের মেঝেতেও রক্ত জমতে জমতে পিচ্ছিল হয়ে গেছে। বাঁশের পচা কলা রক্তের পানি সরাসরি ড্রেনেজের পাইপে করে দোকানের পেছনে থাকা ড্রেনে চলে যাচ্ছে। এই ধরেন আপনার মাংস। আমিরের ধ্যান ভাঙলো। সামনে চেয়ে দেখলো বাঁশের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ছেলে। বয়স কতই বা হবে, হয়তোবা 15 কিংবা 16। আমির আবারও আশেপাশে তাকালো। পুনরায় অবাক হলো সে, কারণ এতক্ষণ মাংসের দোকানে একেবারে চমচমাট ছিল, তবে এখন ঠিক আগের মতো শুনশান, একদম ফাঁকা। সবাই মাংস নিয়ে চলে গেছে, কিন্তু কখন? আমির ছেলেটির থেকে মাংসের ব্যাগটা হাতে নিয়ে 1000 টাকার একটা নোট ধরিয়ে দিল। ছেলেটি কথা না বলে ক্যাশিয়ারের কাছে গেল। আমির বাকি টাকার জন্য অপেক্ষা করে। হঠাৎ আবারও তার চোখ চলে যায় কষার দিকে। আমির লোকটিকে আরেকবার পর্যবেক্ষণ করলো। ঘাড় অব্দি লম্বা বাঁপড়ি চুল, কুচকুচে কালো চোখ জোড়া, দাঁড় বহক এবং নাকের নিচে মোটাটা গোপ আছে। আজ দাহার শরীর, কানের পাশ দিয়ে গাল পর্যন্ত নেমে এসেছে জুলফি। লোকটি অনবরত খাসির মাথা কুপিয়ে যাচ্ছে। এমন আচরণের কারণ আমিরের জানা নেই। ইতিমধ্যে কষায় খাসির মাথাটাকে কোপাতে কোপাতে ঝাঁঝটা করে ফেলেছে। লোকটা আবারও গুনগুন করে গান গাইছে, ক্ষীণ স্বরে হাসছে। এই গানের সুর আমিরের অতি পরিচিত। কেমন যেন একটা ভয় ভয় করছে তার। এই লোকের আচরণ তাকে অন্য কোনো এক জায়গায় স্মরণ করিয়ে দিচ্ছে। ভয়ে আমিরের জুলফি বেয়ে চলে আসছে ঘামের চিকন স্রোত। এই ধরেন টাকা, আবার আসেন। ছেলেটা টাকা নিয়ে ফেরত এসেছে। আমির টাকা না গুনেই নিয়ে নিল। ছেলেটি তাকে সৌজন্যমূলকভাবে একটা হাসি দিয়ে বিদায় জানালো। আমিরও এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে কেটে পড়ল। তবে যাওয়ার সময় আবার সে কিভাবে যেন পিছু ফিরে লোকটার দিকে তাকালো। দেখতে পায় লোকটা কাঁচা মাংসের টুকরো আবারও নিজের মুখে পুরে আয়েসি ভঙ্গিতে চিবুচ্ছে। আমির ফিরে চাইতেও লোকটা তার পানে তাকালো। লালচে দাঁতগুলো ঠিক আগের মতো করেই বিকশিত হয়ে আছে। আমিরের আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। বমি পাচ্ছে তার, গা গুলিয়ে আসছে। জলদি সে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাসায় পৌঁছে হাফ ছেড়ে খানিকটা জিরে নিল আমির। গরুর মাংসের পলিথিন আগেই তৈরি হাতে তুলে নিয়েছিল আমির। চৈতি মাংস নিয়ে ঘরে চলে গেছে। ফ্যানের রেগুলেটর বাড়িয়ে গায়ের ভেজা শার্টটা খুলে বসতেই চৈতি এসে 1 গ্লাস লেবু শরবত আমিরের দিকে বাড়িয়ে দিল। আমির তাকাতে চমকে উঠল। চৈতি তাকে লেবুর শরবত নয়, বরং 1 গ্লাস রক্ত এনে দিয়েছে। গ্লাসের মধ্যে দুটো চোখ, হ্যাঁ মানুষেরই চোখ, আমিরের দিকে চেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অদ্ভুতভাবে কি নিঃশংস সেই চাহনি। আমিরের কপাল বেয়ে আবারও ঘামের লম্বা স্রোত গড়িয়ে পড়ছে।
সে চৈতির দিকে চেয়ে আমতা আমতা করে বলে উঠল, এই চৈতি, মাথা নষ্ট হয়েছে নাকি তোমার? কি এনেছো সব? রক্ত, কার রক্ত এটা? চোখ দুটো কার চৈতি? সত্যি করে বলো, কথা বলছো না কেন? এই চৈতি! আমির চৈতির বাহু ধরে ঝাঁকি দিতেই হাত থেকে গাছটা ছিটকে পড়ে যায়। কাঁচের টুকরো ঘর ছড়ে বিছিয়ে পড়ে। চৈতি আর কোনো জবাব দেয় না, চেয়ে থাকে আমিরের চোখের দিকে। আমির তাকে অনবরত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে প্রশ্ন করছে। বংশপুত পুতুলের মতো একটাই জিনিস বারবার আওড়াচ্ছে। একসময় জবাব না পাওয়ায় বিরক্ত হয়ে চৈতির বাহু ধরে রীতিমতো নিজের চুল খামচে ধরে। চৈতি তখনও নিজের জায়গায় স্থির। হঠাৎ সে 2 কদম পিছিয়ে ভাঙা কাঁচের বড় টুকরো হাতে তুলে নেয়। আমির কিছু বুঝে ওঠার আগেই কাঁচের টুকরোটা নিজের বাঁ চোখের ভেতরে সাজিয়ে সজোরে ঢুকিয়ে দেয়। গট গট করে চোখের বেয়ে রীতিমতো রক্ত গড়িয়ে পড়ে। চোখের বনি কোলে ভেতরে ঢুকে গেছে। চৈতির কোনো প্রক্রিয়া নেই, সে হাসছে, শান্তির হাসি হাসছে। আমির কিছু বলবে সেই ভাষাও তার জবানে নেই। আপনার হাতে খাসির মাংসের ঝোল আমি খেতে চাই, নিরেট স্বরে চৈতি বলল। চোখ থেকে কাঁচের টুকরোটা এক ঝটকাতে রীতিমতো বের করে মুখের মধ্যে রীতিমতো গিলে ফেললো। সে ভর্তি কড়া পেয়ে বেরিয়ে আসলো ভাঙা কাঁচের টুকরোটা। কি ভয়ঙ্কর ভাবে কাঁচার রক্ত রীতিমতো গলার ভেতর দিয়ে ঠেলে বাইরে বেরিয়ে আসছে। চৈতির মুখে তখনও বিভৎস এক হাসির ছটা। আমির ভয় চিৎকার করে উঠল, চৈতি! আর কি হচ্ছে তোমার? কি হয়েছে? রান্নাঘর থেকে রীতিমতো চৈতি দৌড়ে এলো। ঘর মাগতো আমিরকে দেখে অস্থির হয়ে বলল, এত ঘামছো কেন? কি হয়েছে? ফ্যান তো পুরোপুরি বাড়ানো আছে। আমির চৈতির দিকে ভালো করে একবার দেখল, সব ঠিক আছে। তাহলে এতক্ষণ যা দেখছিল তা কি কেবলই কোনো স্বপ্ন ছিল? দুঃস্বপ্ন নাকি ভ্রম? কিন্তু তাই বলে দিন দুপুরে এমন বাস্তবিক ভ্রম কিভাবে সম্ভব? দাঁড়াও, আমি তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনছি। বাইরে থেকে আসছো তো, তাই হয়তো আমার শরীরটা খারাপ লাগছে। লেবুর শরবতের নাম শুনে আমিরের ভেতরটা ধক করে উঠল। এত ভয় পাচ্ছে কেন সে আজকে? সে তো ভয় পাওয়ার মতো মানুষ নয়। ভয় পাওয়া তো নারীদের কাজ। তবে সে কেন এত ভয় পাচ্ছে? আমার কিছু লাগবে না, কিছু না। তুমি ঠিক আছো? দেখে আমার পাশে এসে বসো। চৈতি কিছু যেন বুঝতে পারছে না। আমিরের মাথায় হাত বুলিয়ে সে বলল, না না, এখন মাংস লাগাই যাব। পুরে কি পুরা মাংস খাইবা? মাংস? হ্যাঁ মাংস। খাসির মাংস জানছিল না? মনে নাই? খাসির মাংস? কেন 2 ঘন্টা আগে সব ভুলে গেছো? আসতেছি, একটু বসো। চৈতি উঠে রান্নাঘরে হনহরিয়ে চলে যায়। তবে আমিরের ভয় আগের থেকে আরো বেড়ে গিয়েছে। এই বাসায় আসার পর তার সঙ্গে কি যেন হচ্ছে। সে তো গরুর মাংস এনেছিল, চৈতি খাসির মাংসের কথা বলল, কিন্তু কেন? আর 2 ঘন্টায় ভুলে যাওয়ার কথা কেন উঠল? সে না একটু আগে বাসায় আসলো। মাথা কাজ করছে না তার। আমিরের কানে আবারও সেই শব্দটা এসে ধাক্কা খেল, আপনার হাতের খাসি মাংসের ঝোল আমি খাইতে চাই। যে সময় এই ছিল একটা রহস্যময় গল্প। যদি গল্পটি ভালো লাগে তবে আপনি শেয়ার করবেন। এখন আসি আমার দ্বিতীয় স্টোরিতে। এই স্টোরিটাও শেয়ার করে দিবেন দয়া করে। আমার দ্বিতীয় স্টোরির নাম পিশাচ। পিশাচ বলি। তবে চলুন দ্বিতীয় গল্পে চলে যাই। তো বন্ধুরা, যেভাবে গল্পটি আমার কাছে এসেছে আমি ঠিক সেভাবেই সেভাবেই তুলে ধরছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন ভাইয়া। এই ঘটনাটি শেয়ার করলে অনেক অনেক খুশি হব। ঘটনায় লিখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন দয়া করে। ঘটনাটি প্রায় 4 দশক আগের ঘটনা। আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমাদের বাড়ি নতুন ঢাকায় রায়েরবাগে, যা তখন ছিল একেবারে গ্রাম্য এলাকা। আমার বাবা কাজ করতেন নারিন্দা সূত্রাপুরে। কাজ শেষে প্রায় রাত করে বাড়ি ফিরতেন। সে সময় নারিন্দা থেকে জুরাইন রেলগেট পর্যন্ত রাস্তাঘাট ছিল ভাঙা চোরা, আর জুরাইন রেলগেট থেকে শ্যামপুর পর্যন্ত রাস্তা ছিল কাঁচা, আর পাশ দিয়ে বয়ে যেত একটা খাল। সন্ধ্যার পর পুরো এলাকাটি জনমানব শূন্য হয়ে যেত।
সেই সাথে ডাকাতির সংখ্যাও ছিল নিয়মিত। তাই বাবা জুরাইন রেল গেটে গিয়ে লোকজনের জন্য অপেক্ষা করতেন, যাতে কারো সঙ্গে বাড়ি যেতে পারেন। এক রাতের ঘটনা। এক রাতে বাবা রেল গেটে গিয়ে দেখলেন কেউ নেই। অনেকক্ষণ অনেক অপেক্ষার করেও কাউকে না পেয়ে তিনি বাড়ির পথে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর সামনে একটা মোড়ে পৌঁছালেন। সেখানে ছিল একটা বড় কড়ই গাছ। বাবা দূর থেকে খেয়াল করছিলেন গাছের ডালে কি যেন আছে। গাছে গিয়ে দেখলেন গাছের ডালে একজন বুড়ি মহিলার মতো আপক বসে পা দোলাচ্ছে আর বিকট গলায় কাঁদছে। এমন দৃশ্য দেখে বাবা ভয় ভয়ে জোরে জোরে আল্লাহর নাম নেওয়া শুরু করলেন। কয়েক মিনিট এমন চলার পর সাহস করে পেছনে ফিরে পাশের একটা আধো পরিচিত বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন। বাড়ির ভেতর থেকে একজন এসে জিজ্ঞেস করলেন, এত রাতে এইখানে কি করছেন? বাবা ভয় ভয় বললেন, গাছটাতে একটা বুড়িকে দেখেছি। লোকটা শুনে বললেন, যাওরা বুড়ি আবার এসেছে, এর জন্য আমরা রাতে ঘুমাইতে পারি না। চলেন দেখি, ওর খবর আছে আজকে। লোকটা ঘর থেকে একটা দা নিয়ে বাবাকে সঙ্গে করে নিয়ে গাছের কাছে গেলেন। গিয়ে দেখলেন গাছে কেউ নেই। তবুও লোকটি জোরে জোরে চিৎকার করে বললেন, তোরে যদি আবার দেখি না, দা দিয়ে একার পর খাড়া হলাম, বুঝতে পারছস? এসব বলে লোকটা বাবাকে কিছু দূর এগিয়ে দিয়ে বাড়ি ফিরে এলেন। বাবা হাঁটছিলেন আর মনে মনে ভাবছিলেন, এমন রাতে আশেপাশে কোনো মানুষও নেই। তিনি আরো কিছু দূর এগিয়ে গেলেন। সামনে খালের ওপরে ছোট একটা ব্রিজ পার হতে হবে। ব্রিজের কাছাকাছি পৌঁছে দেখলেন আবারও এক মহিলা বুড়ি সেই ব্রিজের উপরে সাদা চাদর বিছিয়ে রাস্তার মাঝখানে বসে কাঁদছে। এবার বাবা বুঝতে পারলেন এটাই সেই খারাপ জিনিস হতে পারে। তিনি ঘাবড়ে গেলেন এবং ভয়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে জোরে জোরে আল্লাহর নাম নিতে শুরু করলেন। তিনি যতবার আল্লাহর নাম নেন মহিলাটি কাপড় টেনে একটু পিছিয়ে যায়, আবারও আল্লাহর নাম নিতে মহিলাটি আরো পিছিয়ে যায়। এভাবে বাবা অনবরত জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকেন। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। এভাবে তিনি খালের ব্রিজটা পার হয়ে এলেন। মহিলাটি এবার ব্রিজ ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়ে গেল এবং আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। বাবার মনে কিছুটা সাহস জুগল, কারণ তিনি বুঝতে পেরেছিলেন মহিলাটি আল্লাহর নাম সহ্য করতে পারছে না। খালের উল্টো পাশে একটা বাড়ি ছিল। বাবা জোরে জোরে জিকির করার আওয়াজ শুনে সেই বাড়ি থেকে একজন চিৎকার করে বলল, এখানে কে এমন জোরে জোরে জিকির করে? মানুষ তো এখন ঘুমায়। বাবা জোরে জবাব দিলেন, ভাই সাহেব, আমি বিপদে পড়েছি, আমাকে একটু এগিয়ে দিলে ভালো হয়। বাড়ির লোকটি বলল, ভাই আমি অসুস্থ, এখন বেরোতে পারবো না, আপনি ভয় পাবেন না, আস্তে আস্তে চলে যান। এই কথোপকথনের মধ্যেই বাবা লক্ষ্য করলেন মহিলাটি আর সেখানে নেই। সাহস সঞ্চার করে তিনি সামনে এগিয়ে যেতে থাকলেন। কিছু দূর এগিয়ে তিনি বাড়ির কাছাকাছি চলে গেলেন। তখনও অল্প কিছু পথ বাকি ছিল। সামনে একটা মসজিদ পড়ল। মসজিদের দুই পাশে দুটো রাস্তা। এক পাশে রাস্তাটির ঝোপঝাড়ে ভরা এবং পাশে একটা ডোবা আছে। এই পথ দিয়ে গেলে সময় কম লাগে। অন্য পাশে রাস্তাটি ভালো, কিন্তু তা দিয়ে যেতে সময় বেশ লাগবে। বাবা ভাবলেন আগে আগে বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচি। তাই তিনি ঝুঁকি নিয়ে ছোট পথটি রীতিমতো বেছে নিলেন। ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু তার হলো না। বাবা জাস্ট মসজিদের সীমানা অতিক্রম করেন আর দেখতে পান হারিকেনের হাতে ৭৮ বছরের এক বাচ্চা বাবার পাশ দিয়ে সামনে এগিয়ে তার আগে আগে হাঁটছে। বাবা কিছু করতেও পারলেন না। তিনি প্রথম ভেবেছিলেন আশেপাশে কোনো বাড়ির বাচ্চা হয়তো বা হয়েছে। তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন, আয় পিচ্ছি, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোন বাড়ি তুমি? বাচ্চাটা কিছু না বলে তার আগে আগে হাঁটছে। বাবা কিছুটা বিচলিত হলেন এবং কিছুটা আন্দাজ করতে পারলেন। হঠাৎ খেয়াল করলেন বাচ্চাটা মাটিতে হাঁটছে না, বাতাসে ভেসে ভেসে হাঁটছে। এবার সামনে আরো একটা মোড় আসলো। বাচ্চাটা বাবার আগে গিয়ে মোড় ঘুরে গেল। এবারও বাবা ভয় পেয়ে গেলেন, কারণ মোড় ঘুরতে কি হবে
কিছুই বুঝতে পারছিলেন না। তিনি ধীর পায়ে বনে ঢুকলেন। রাস্তার কয়েক কদম হাঁটতেই দেখতে পেলেন তার চারপাশে কালো কুচকুচে অন্ধকার ছেয়ে গেছে। মানে এতটা অন্ধকার হলো যে সামনে আর কিছুই দেখতে পাচ্ছিলেন না বাবা। তিনি আবারও সেই কান্নার আওয়াজটা শুনতে পেলেন, তবে এইবার যেন অন্ধকারের আওয়াজটা বাবার খুব কাছাকাছি মনে হচ্ছে। বাবা আর সাহস ধরে রাখতে পারলেন না। যেহেতু বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছিলেন, তাই তিনি সজোরে চিৎকার করে এবং দাদি এবং চাচাদের ডাকতে লাগলেন। কারণ ওই সময় ঘর বাড়ি কম থাকায় অনেক দূর থেকেও আওয়াজ শোনা যেত। আর আমার দাদির একটা অভ্যাস ছিল, যতক্ষণ না আমার বাবা এবং চাচারা বাড়ি ফিরতেন ততক্ষণ তিনি বসে বসে পান চিবোতেন, ঘুমাতেন না। তো আমার দাদির কানে আওয়াজটা পৌঁছালো এবং আজ রাতে দেরি হয় তিনি বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। তখন আমার দাদি তাড়াতাড়ি করে আমার চাচাদের ডেকে তুলে পাঠান বাবাকে এগিয়ে নিয়ে আসার জন্য। ইতিমধ্যে চাচারাও তড়িঘড়ি করে বেরিয়ে পড়েন তাকে নিয়ে আসতে, আর বাবাও এভাবে চিৎকার করেই যাচ্ছিলেন। বাবার চিৎকারের সূত্র ধরে চাচারা যখন এগিয়ে আসছিলেন, তখন বাবা দূর থেকে হারিকেনের আলো দেখে একটু সাহস পেলেন এবং জায়গার নাম উল্লেখ করে বলতে থাকেন, আমি মরে আছি। ততক্ষণে হয়তো খারাপ জিনিসটা চলেও গিয়েছিল এবং বাবার সামনে থেকে অন্ধকার দূরও হচ্ছিল। আমার চাচারা এসে তখন আমার বাবাকে বাড়ি নিয়ে যান। এরপর বাবা বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, তবে আল্লাহর রহমতে সৌভাগ্যবশত সেদিনের পর বাবার সাথে তেমন আর কিছু হয়নি। আমার বাবার সঙ্গে আরো কিছু ঘটনা আছে, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নেক্সট টাইম পাঠানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। গল্পের নাম পিশাচ বুড়ি, লেখকের নাম সৈয়দ মোহাম্মদ বুখারী। জফর ভাই, গল্পটি ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাইয়া, ভালো রাখবেন আপনার চারপাশকে। আশা করি এরকম আরো দারুণ দারুণ সব স্টোরি নিয়ে আসবো। আমি সুকুমার বলছিলাম। এভাবেই গল্পগুলো আপনি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। Thank you so much. Walaikum assalam bhaiya. Thank you very very much for your beautiful story. I hope শুধু আমার কাছে নয়, প্রত্যেকটা মানুষের কাছে ঘটনা ভালো লেগেছে, ভালো লাগার মতোই ছিল। ভ্যারি ভ্যারি স্ক্যারি স্টোরি ছিল লাস্টের স্টোরিটা, অনেক ভালো ছিল। এর আগের স্টোরিটা অনেক ক্রিপি ছিল, মানে ইন্টারেস্টিং ছিল, ক্রিপি ছিল। দ্যাট ইজ ওয়ান দ্য ম্যাটার, যে আসলে অনেকে তো স্টোরি পাঠায় কিন্তু কতটা ভয়ঙ্কর হয় এটা দেখার একটা বিষয় আছে। স্টোরিটা সত্যি মনের মতো সুন্দর ছিল। আই হোপ আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে এবং যারা যারা শুনছেন তাদের কাছে সেই ঘটনা ভালো লাগবে। আসলে এই যে রেকর্ড করা, এই যে আপনাদের মাঝে সেটা শেয়ার করা বা নিয়ে আসা, এই যে একটা প্রসেসিং, সম্পূর্ণটাই আসলে আলটিমেটলি আমি যেটা বলবো যে সার্থক হয়ে যায়। বিকজ ভৌতিক দুনিয়া ইজ অল অ্যাবাউট ইউ গাইজ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই অসাধারণ ঘটনার জন্য। অ্যান্ড ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আর দেরি না করে আমরা আজকের মতো বিদায় নিব। আর যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো, আপনারা চাইলে সবাই ঘটনা পাঠাতে দিতে পারেন আমাদের ভৌতিক দুনিয়া ঘটনা পাঠানোতে ইমেল আইডি আছে, উইচ ইজ bhautikdunia@gmail.com, bhoutikdunia@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দেবেন, তাহলেই চলবে। অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক, আগে কোথাও প্রচার হয়েছে এমন কোনো ঘটনা দয়া করে পাঠাবেন না। দিস ইজ ইট। আর দেরি করবো না, চলে যাচ্ছি। কথা হবে আগামীকালের এপিসোডে। আগামীকাল আরও একটা লম্বা এপিসোড নিয়ে আসছি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে আশা করছি এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকে আরও বেশি হাড়হিম করে স্টোরি শুনতে ভয় লাগবে। দেরি করবো না, চলে যাচ্ছি। আশা করছি নেক্সট এপিসোডে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।